ওয়েলকাম অল স্টুডেন্ট 2024 হ্যাপি নিউ ইয়ার সকলকে। দেখো 2024 থেকে আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ প্রতিদিন অর্থাৎ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন উত্তর এবং ডিটেলস। 1 জানুয়ারি 2024 কারেন্ট অ্যাফেয়ার্সগুলি মোস্ট ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা। সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এসে থাকে। 2023-এ যেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করতে হবে পরীক্ষার ক্ষেত্রে সেটা অবশ্যই 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লার্কশিপ বলো, WBPSC ক্লার্কশিপের জন্য। তবে 2024 সালে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো 2023 সালের পরীক্ষায় নিয়ে আসতে পারে, তবে এটা খেয়াল রাখতে হবে আমাদের 2024 সালের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো প্রথমে যে প্রশ্নটা, এখানে HDFC ব্যাংকের চেয়ারম্যান পদে পুনরায় 3 বছরের জন্য নিযুক্ত হয়েছে কে? দেখো HDFC ব্যাংক, এই যে HDFC ব্যাংকটা কি আমাদেরকে জানতে হবে। এটি হচ্ছে ভারতের একটি বেসরকারি ব্যাংক যেটি আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে পরিলক্ষিত। আমরা জানি HDFC ব্যাংকের সদর দপ্তর কোথায়। HDFC ব্যাংকের সদর দপ্তর মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত। এই ব্যাংকে চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছে 3 বছরের জন্য প্রায় অতনু চক্রবর্তী। মোস্ট ইম্পর্টেন্ট এই কারেন্ট অ্যাফেয়ার্সটি তোমরা অবশ্যই ফলো করবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার জন্য। তবে আরও কিছু তোমাদের HDFC ব্যাংক সম্পর্কে বলে রাখি যে মোট সম্পদ ও বাজার মূলধনের ভিত্তিতে যেখানে 2021 সালের এপ্রিল পর্যন্ত এই HDFC ব্যাংক, যেটি ভারতের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক হিসাবে পরিচিত লাভ করেছিলেন 2021 সালে। তবে আমাদেরকে এই HDFC ব্যাংকের ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো যে এই ব্যাংকটি 1994 সাল তখন আগস্ট মাসে ভারতের মহারাষ্ট্র রাজ্যে মুম্বাই শহরে এটি আবাসন উন্নয়ন অর্থায়ন কর্পোরেশনের সহায়তায় সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। যেহেতু এই ব্যাংকটি এখন ভারত জুড়ে বিখ্যাত, এই ব্যাংকটির প্রথম কর্পোরেট অফিস হচ্ছে যেটি ওরলির সান্ডোজ হাউস খোলা হয়েছিল, যেটি তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মনমোহন সিং ছিলেন, তিনি তখন উদ্বোধন করেছিলেন এই ব্যাংকটি। তবে 2021 সালের 28 জুলাই পর্যন্ত ব্যাংকটির শাখার সংখ্যা প্রায় 5,653টি এবং এই ব্যাংকের ATM মেশিনের সংখ্যা দাঁড়িয়েছিল 16,291টি ATM মেশিন এই ব্যাংকের তরফ থেকে দাঁড়িয়েছিল। তবে আরও আমরা HDFC ব্যাংক সম্পর্কে যদি জানতে পারি যে এই ব্যাংকটি হচ্ছে একটি পাবলিক কোম্পানি ব্যাংক, যেটি শেয়ার বাজার প্রতীকের একটা ছাপ। আমরা যদি শিল্পর ক্ষেত্রে লক্ষ্য করি এই ব্যাংকটি ব্যাংকিং আর্থিক সেবার দিক থেকে এই ব্যাংকটি এগিয়ে আছে। তবে পয়েন্ট হচ্ছে এটাই যে HDFC ব্যাংকের প্রতিষ্ঠানকাল কত, আগস্টে 1994 খ্রিস্টাব্দে, যেটি 29 বছর আগে এই প্রতিষ্ঠিত লাভ করেছিল HDFC ব্যাংক। আজ থেকে প্রায় 2024 লগ্নে দাঁড়িয়ে আজ থেকে প্রায় HDFC ব্যাংক 29 বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল 1994 সালে। এই ব্যাংকের সদর দপ্তর কোথায় প্রশ্ন আসতেই পারে। এই ব্যাংকের সদর দপ্তর হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র, ভারত। এই ব্যাংকের বাণিজ্য অঞ্চল হচ্ছে ভারতে। এর প্রধান ব্যক্তি হচ্ছে অতনু চক্রবর্তী, চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছে 2024 সালে। চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছিলেন 2024 সালে অতনু চক্রবর্তী। তবে এই ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছে শশীধর জগদীশন। 2024 সালে যিনি এখন আছে এই ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা। তোমরা এই ব্যাংকের ডিটেলস সম্পর্কে জানতে অবশ্যই www.hdfcbank.com-এ যাও, সেখানে বিভিন্ন HDFC ব্যাংকের ডিটেলস তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, আশা করি তোমরা HDFC ব্যাংকের পুনঃভাবে পরিলক্ষিত প্রশ্ন উত্তর খুঁজে পেয়েছো। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড ওমেন র্যাপিড চ্যাম্পিয়নশিপ এই প্রশ্নটা তোমরা দেখো। প্রশ্নটা হচ্ছে ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ 2023-এ কোন ভারতীয় মহিলা রুপোর মেডেল জিতেছিলেন? 2023 সালে ওয়ার্ল্ড ওমেন র্যাপিড চ্যাম্পিয়নশিপ
2023 সালে মহিলার উপর মেডেল জিতলেন ভারতের মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার কনেরু হ্যাম্পি, যিনি ভারতের কনেরু হ্যাম্পি, যেটি বৃহস্পতিবার উজবেকিস্তান সমরকন্দে 2023 বিশ্ব র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ মহিলাদের ব্যক্তিগত রৌপ্য পদক জিতেছিলেন। কনেরু হাম্পি, যিনি 36 বছর বয়সী একজন মহিলা, যিনি ভারতীয় গ্র্যান্ডমাস্টার রাশিয়ার আনাস্তাসিয়া বোর্ডনারুকের কাছে টাই ব্রেকে একটি আকস্মিক মৃত্যুতে হেরে শিরোপা স্বীকার করেছিলেন তিনি। এই রূপের সাথে হাম্পি এখন মহিলাদের বিশ্ব দ্রুত চ্যাম্পিয়নশিপে পদকের একটা সেট সম্পন্ন করেছিলেন। তিনি এর আগে রাশিয়ার মস্কোতে 2012 সালে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এই কনেরু হাম্পি, যিনি 2019 সালে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরেছিলেন। আমরা যদি আরও এগিয়ে যাই কনেরু হাম্পি সম্পর্কে জানতে, তবে আমরা দেখতে পাবো যে তিনি 11 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে টাই ব্রেক বাধ্যতামূলক করে বোর্ডনারুকের সাথে সমান হয়েছিলেন। পরেরটি তার চূড়ান্ত রাউন্ডের ম্যাচটি ব্রোঞ্জ পদক বিজয়ী লাংটিংজির বিরুদ্ধে ড্র করেছিলেন তিনি। কিন্তু আমরা দেখতে পাই, যারা অবশ্যই খেলাটি দেখেছো, ফাইনাল খেলাটি ভারতীয় তখন পরের খেলার সাদা টুকরোগুলির সাথে প্রচণ্ড সময়ের চাপে নিজেকে খুঁজে পায়। ঘড়ির কাঁটা ফুরিয়ে যাওয়ার এটি তার পতন ঘটায় এবং বোর্ডনারুক বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট লাভ করেছিলেন তখন। পরবর্তী প্রশ্ন দেখো, মূলধন ব্যয় এবং বিনিয়োগের জন্য কেন্দ্রের সর্বাধিক বিশেষ সহায়তা পেয়েছেন ভারতের কোন রাজ্য? এটি হচ্ছে উত্তরপ্রদেশ। পরবর্তী তোমরা দেখো, পন্ডিচেরি ইউনিভার্সিটির এক্স অফিস চ্যান্সেলর ভূমিকা। 3 দাগের প্রশ্নটা দেখো, মূলধন ব্যয় এবং বিনিয়োগের জন্য কেন্দ্রের সর্বাধিক বিশেষ সহায়তা পেয়েছেন ভারতের কোন রাজ্য? উত্তরপ্রদেশ। 4 দাগের প্রশ্নটা দেখো, পন্ডিচেরি ইউনিভার্সিটির এক্স অফিস চ্যান্সেলরের পদে নিযুক্ত হলেন কে? উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। আমরা এই চ্যান্সেলরের ভূমিকা জানবো। এক্স অফিস চ্যান্সেলরটা কি? তবে রাজস্থানের গভর্নর রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির পদাধিকারী চ্যান্সেলর এটা, যেখানে তিনি উপস্থিত থাকাকালীন রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির সমাবর্তনে সভাপতিত্ব করবেন। এটা হচ্ছে চ্যান্সেলরের ভূমিকা। তবে এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে বা একই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের, শিক্ষকদের এবং সম্পদ স্থানান্তরের ক্ষমতা চ্যান্সেলরের থাকবে। এই চ্যান্সেলরের পদে নিযুক্ত হলেন 2024 সালে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। পরবর্তী 5 দাগের প্রশ্নটা দেখো সব প্রশ্নগুলোই অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আগত পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে ভিডিওটি দেখো এবং তোমরা নোট করে নাও খাতায়, ঠিক আছে? আমার বক্তব্যগুলি তোমরা নোট করে নিতে পারো, আর প্রশ্ন উত্তরগুলি তো অবশ্যই করবে। দেখো 5 দাগে, লোহিত সাগরে শিপিং নিরাপদ করতে অপারেশন সমৃদ্ধি একটি অভিভাবক যাকে বলা হয়। লোহিত সাগরে শিপিং নিরাপদ করতে অপারেশন, যেটি লঞ্চ করলো কোন দেশ? দেখো অপারেশন সমৃদ্ধি এটি লঞ্চ করেছিল আমেরিকা। অপারেশন সমৃদ্ধি গার্ডিয়ান যাকে বলা হয় প্রসপারিটি গার্ডিয়ান লঞ্চ, যেখানে আমেরিকা লঞ্চ করলে, যেটি লোহিত সাগরে শিপিং নিরাপদ করার জন্য। এই অপারেশন সমৃদ্ধি গার্ডিয়ানটা কি না, এটি হচ্ছে একটা মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযান যা লোহিত সাগরের জাহাজ চলাচলে, আমরা আগেই বলেছি, লোহিত সাগরের শিপিং নিরাপদ করতে এবং লোহিত সাগরে জাহাজ চলাচলে হুতি নেতৃত্বাধীন হামলার প্রতিক্রিয়া জানাতে 2023 সালের ডিসেম্বরে গঠিত বহুজাতিক জোটের দ্বারা গঠিত হয়েছিল এই লঞ্চটি, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন, নোট করো তোমরা, লয়েড অস্টিন একটি আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা বাহিনী গঠনের ঘোষণা দিয়েছিলেন। পরে আমরা যেই দেখতে পাই যে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা বাহিনী গঠনের ঘোষণা দিয়েছিলেন, যার লক্ষ্য হচ্ছে লোহিত সাগরের ইসরায়েলের হুতি অবরোধের অবসান ঘটাতে হবে এবং ইসরায়েলের সাথে সম্পর্কিত আন্তর্জাতিক সামুদ্রিক যে বাণিজ্যের বিরুদ্ধে হুতি বাহিনীর হুমকি মোকাবিলা করতে হবে। এবং 2023 সালের ইসরায়েলের হামাস যুদ্ধ যে হয়েছিল, এতে হুতি জড়িত থাকার কারণে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে কয়েক সপ্তাহের আক্রমণ পরের দিন হয়েছিল। এই জোটের বর্তমানে 20টিরও বেশি সদস্য রয়েছে। আমরা জোটের নাম আগেই বলেছি, যেটি অপারেশন সমৃদ্ধি গার্ডিয়ান নামে পরিচিত।
আমরা যদি আরও এগিয়ে যাই দেখতে পাবো এই জোটের বর্তমানে 20টির বেশি সদস্য রয়েছে এবং মিশর এবং সৌদি আরব উভয় অর্থনৈতিকভাবে এই অঞ্চলের নিরবচ্ছিন্ন বাণিজ্যিক শিপিংয়ের উপর নির্ভরশীল। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে কার্বি উইথ ফেস্টিভ্যাল অর্থাৎ স্বাগতম কার্বি যুব উৎসব 2024 আয়োজিত হচ্ছে ভারতের কোন রাজ্যে? 2024 সালে স্বাগতম কার্বি যুব উৎসব অর্থাৎ কার্বি উইথ ফেস্টিভ্যাল 2024 সালে আয়োজিত হচ্ছে ভারতের আসামে। এই ফেস্টিভ্যালটা কি অর্থাৎ এই উৎসবটা কি আমরা জানব। সংস্কৃতি, একতা এবং উত্তর পূর্ব ভারতের উজ্জ্বল চেতনার উজ্জ্বল উদযাপন। ভারতের আসামের কার্বি আংলং জেলার আদিম ল্যান্ডস্কেপগুলিতে অবস্থিত এই প্রাণবন্ত এক্সট্রাভ্যাগানজা এই অঞ্চলের বৃহত্তম জাতিগত উৎসব। তবে এই উৎসবটি আমরা যদি লক্ষ্য করি লক্ষ লক্ষ মানুষকে তার দুর্দান্ত আকর্ষণে মুগ্ধ করে দেয় উৎসব, যেটি আসামে হতে চলেছে 2024 সালে। তোমরা অবশ্যই এই উৎসবে অংশগ্রহণ করো। পরবর্তী প্রশ্ন, মিস মহারাষ্ট্র 7 দাগের মিস মহারাষ্ট্র 2023 শিরোপা জিতলেন কে? মিস মহারাষ্ট্র 2023 সালে শিরোপা জিতেছিলেন কে? কেতকি রাউত। মিস মহারাষ্ট্র 2023 শিরোপা জিতেছিলেন কেতকি রাউত। পরবর্তী তোমরা প্রশ্ন দেখো। সম্প্রতি নিউ ইয়ার সেলিব্রেশন ব্যান করলো কোন দেশ? প্রতিটি দেশ নতুন বছরের আগমন জানিয়ে বিভিন্ন উৎসবে তারা মেতে ওঠে। ভারত থেকে শুরু করে আমেরিকা সমস্ত দেশে আমরা এই উপভোগটা লক্ষ্য করি, কিন্তু এই উপভোগটি ব্যান করলো পাকিস্তান। 9 দাগের প্রশ্ন দেখো। সম্প্রতি ইউএসআর কংগ্রেস পার্টি জয়েন করলো প্রাক্তন ভারতীয় কোন ক্রিকেটার? ওয়াইএসআর কংগ্রেস পার্টি জয়েন করলো প্রাক্তন ক্রিকেটার আম্বাদি রায়ডু। আমরা আগে জানবো যে ওয়াইএসআর কংগ্রেস পার্টিটা কি না, এটি হচ্ছে একটি যুবজন শ্রমিক রাইতু কংগ্রেস পার্টি, যেটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত একটি ভারতীয় আঞ্চলিক রাজনৈতিক দল। এর সভাপতি এর সভাপতি হয়েছেন ওয়াইএস জগনমোহন রেড্ডি। এটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিল। এটি বর্তমানে 22টি আসন নিয়ে লোকসভার পঞ্চম বৃহত্তম দল হচ্ছে ওয়াইএসআর কংগ্রেস পার্টি, যেই পার্টিতে জয়েন করলো প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আম্বাদি রায়ডু। এই দলটি কোথা থেকে উৎপত্তি হয়েছে, কিভাবে উৎপত্তি হয়েছে, কত খ্রিস্টাব্দে উৎপত্তি হয়েছে, প্রশ্ন এই ধরনের আসতে পারে। 2009 সালে সেপ্টেম্বর হেলিকপ্টার দুর্ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন ওয়াইএস রাজশেখর রেড্ডি। এর আকস্মিক মৃত্যু হয়, যার ফলে তার ছেলে ওয়াইএস জগনমোহন রেড্ডি কাদাপা থেকে বর্তমান সাংসদ সারা দেশে ওদারপু যাত্রা শোক সফর শুরু করেছিলেন। তার পিতার মৃত্যুর কারণে অন্ধ্রপ্রদেশ যারা আত্মহত্যা করেছে বা তার বাবার মৃত্যুর পরে শোকে মারা গেছে তাদের পরিবারকে সান্ত্বনা দিতে এই সফরকে কংগ্রেস নেতৃত্ব সমর্থন করেননি। তবে এই সফর বাতিল করার জন্য কংগ্রেস ওয়ার্কিং কমিটির আদেশ অমান্য করে জগন এপ্রিল 2010 সালে পশ্চিম গোদাবরী এবং খাম্মাম জেলায় ওদারপু যাত্রার প্রথম ধাপে এগিয়ে যান। আমরা যে আরও ইতিহাস লক্ষ্য করি দেখতে পাবো পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো তোমরা। ইন্ডিয়ান ওয়েলের পরবর্তী হিউম্যান রিসোর্স ডিরেক্টর পদে নিযুক্ত হচ্ছেন কে? 2024 সালে আমরা কিন্তু দেখতে পাবো ইন্ডিয়ান ওয়েলের পরবর্তী হিউম্যান রিসোর্স ডিরেক্টর যিনি হচ্ছে রশ্মি গভিল। আমরা জানবো যে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনটা কি।
এটি হচ্ছে একটা লিমিটেড, যেটি IOCL ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, যেটি পুরো নাম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। এটি হলো একটা ভারতীয় তেল গ্যাস কোম্পানি যা ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মালিকাধীনে রয়েছে। এটির সদর দপ্তর আমরা জানি যে এটি হচ্ছে নয়াদিল্লিতে অবস্থিত। এই ইন্ডিয়ান অয়েল কোম্পানির সদর দপ্তর। এটি একটি পাবলিক সেক্টর উদ্যোগ যার কার্যক্রম পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক দ্বারা তত্ত্বাবধান করা হয়। এটি ইন্ডিয়ান অয়েল 2022 সালের হিসাবে বিশ্বের বৃহত্তম কর্পোরেশনগুলির ফরচুন গ্লোবাল 500 তালিকায় 94তম স্থানে রয়েছে। আমরা যদি আরও লক্ষ্য করি যে এর ক্ষমতা এবং রাজস্ব উভয় ক্ষেত্রে এটি দেশের বৃহত্তম সরকারি মালিকাধীন তেল উৎপাদনকারী। আমরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের যদি ইতিহাস লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাবো যে 2018 সাল মে মাস IOCL 2017 সাল 18 সাল, যেটি 21,346 কোটি টাকার রেকর্ড মুনাফার সাথে পরপর দ্বিতীয় বছরের জন্য ভারতের সবচেয়ে লাভজনক সরকারি কর্পোরেশন হয়ে ওঠে। 2020 সাল ফেব্রুয়ারিতে কোম্পানিটি 2020 সালে প্রতিদিন 1,40,000 ব্যারেল অপরিশোধিত তেল কেনার জন্য রাশিয়ান তেল কোম্পানি রোসনেফটের সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছিলেন। আশা করি এই 10টি প্রশ্নের তোমরা উত্তর পেয়েছো এবং পুরোপুরি পুঙ্খানুপুঙ্খানুর ডিটেলস তোমরা পেয়েছো। বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই ইম্পর্টেন্ট এই ধরনের জিকেগুলো, অর্থাৎ এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। আজ আমি এই ভিডিওতে 1 জানুয়ারি 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরলাম। পরবর্তী দিনে আমরা 2 জানুয়ারি 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার ডিটেলস আমরা জেনে নেব। তার জন্য তোমাদেরকে একটাই কাজ করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য চ্যানেলটি অবশ্যই ভিডিওটি লাইক করবেন, যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই, তোমাদের জন্য ভিডিও প্রতিনিয়ত আনতে পারি। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।